আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে লিড নিউজের শিরোনাম, ব্যবসায়ের খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হয়েছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সে ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সবার মতামত নিয়েছি। দেশের প্রতিটি মানুষকে বাজেটের চিন্তায় নিয়ে আসার চেষ্টা করেছি। কোনো শ্রেণী, পেশা, ধর্মের মানুষ বাইরে রয়েছে বলে মনে করি না। তারপরও কতটুকু সফল হয়েছি সেটা জনগণই বিচার করবে। গতকাল শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট উপস্থাপনের পরদিন সংবাদ সম্মেলন আয়োজনের একটা রেওয়াজ রয়েছে। সে রীতি অনুযায়ী গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। অর্থমন্ত্রী দেশের বর্তমান বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সামষ্টিক অর্থনীতির নানা দিক নিয়ে যেমন বক্তব্য তুলে ধরেন, তেমনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, এবার দুটি ভিন্ন প্রেক্ষাপটে বাজেট তৈরি করতে হয়েছে। দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিমের পতন ও অন্তর্বর্তী সরকারের পর মাত্র 2 মাসের মধ্যে আমাদের বাজেট প্রণয়নের কাজ করতে হয়েছে। বাজেট অন্তত 6 মাসের একটা বিশাল কর্মযজ্ঞ, কিন্তু স্বল্প সময়ে আমরা কতটা করতে পেরেছি এটা জনগণ বিচার করবে। অন্যদিকে উত্তরাধিকার সূত্রে আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। বিগত 1.5 দশকে সম্পদ লুণ্ঠন হয়েছে, অর্থ পাচার হয়েছে, প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে সংকট কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হয়েছে। বর্তমান সরকারের জন্য এ কারণে চ্যালেঞ্জ অনেক বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খুসরো বলেন, আমাদের সম্পদ সীমিত। আমাদের যে ব্যয় হবে, প্রকল্পের যে ব্যয় হবে, তার জন্য আমরা 4টা বৈশিষ্ট্য ঠিক করেছি। প্রকল্পের আর্থিক মূল্য, বিনিয়োগ থেকে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাব। আগামী বাজেটে 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর মধ্যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিষয় রয়েছে। আমরা বৈশ্বিক বিষয় নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু অভ্যন্তরীণ বিষয়গুলো যতটুকু সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব। এর মধ্যে ব্যবসায় ব্যয় বৃদ্ধি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ ব্যবসায় ব্যয়ের দিক থেকে বিশ্বের তলানিতে রয়েছে। এটিকে আমরা উন্নীত করব। শুধু বিদেশি বিনিয়োগের জন্যই নয়, দেশীয় বিনিয়োগের জন্য এটি আমাদের করতে হবে। ব্যবসা পরিচালনায় ব্যয় বা কস্ট অফ ডুইং বিজনেস কমাতে সরকার সুনির্দিষ্ট সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি কোম্পানি প্রতিষ্ঠা কিংবা আমদানি রপ্তানির প্রয়োজনীয় সরকারি অনুমোদন পেতে বাংলাদেশে বর্তমানে অন্তত 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায়, যেখানে লাল ফিতার দৌরাত্ম্য ও বিভিন্ন দপ্তরে গিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত অদৃশ্য ব্যয়ের মুখোমুখি হতে হয়। দেশের বন্দরগুলোতে পণ্য খালাস থেকে শুরু করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নানা ধাপের অতিরিক্ত খরচ এবং বিভিন্ন খাতের প্রাতিষ্ঠানিক অদক্ষতার কারণে ব্যবসার সামগ্রিক ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের ব্যাংক খাতে বড় ধরনের মূলধন ঘাটতি এবং বিগত সরকারের আমলে ব্যাপক হারে অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোর তহবিলের ব্যয় বা কস্ট অফ ফান্ড অনেক বেশি রয়েছে, যার সরাসরি ও সুদূরপ্রসারী নেতিবাচক প্রতিফলন পড়েছে সাধারণ মূল্যস্ফীতি ও খুচরা বাজারের ওপর। বিশ্ববাজারে আমদানিকৃত কাঁচামাল ও নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ার কারণে দেশের বাজারে তার প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে। র্যাব, পুলিশ কিংবা কোনো ধরনের প্রশাসনিক বা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজারের সরবরাহ ব্যবস্থার উপর এটা নির্ভর
নির্ভর করে। এজন্য আমরা দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থা তৈরির কাজ করছি। কমপক্ষে ৩ মাসের জন্য জ্বালানি, খাদ্য, সার সহ বেশ কিছু পণ্যের বাফার স্টক গড়ে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি সরকারি খাতের দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে কিনা এমন একটি সরাসরি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত খোলামেলাভাবে বলেন, দেশের সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো বা জাতীয় পে স্কেল প্রায় ১১ বছর ধরে নতুন করে সমন্বয় করা হয়নি এবং এই দীর্ঘ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা দ্রুত পুনর্নির্ধারণ ও সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। যখন দেশের বৈধ আয় বাড়বে এবং জীবনযাত্রা উন্নত হবে, তখন মাঠ পর্যায়ে ও দাপ্তরিক ক্ষেত্রে দুর্নীতি স্বাভাবিকভাবেই অনেকাংশে কমে আসবে বলে জানান তিনি। পূর্বাচলে ১৬০ একর বিশাল জায়গা জুড়ে একটি বিশ্বমানের সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, থিয়েটার, শিল্পকলা, আধুনিক স্টুডিও, বিনোদন কেন্দ্র ও নানামুখী সৃজনশীল কার্যক্রমের সমন্বয়ে গড়ে ওঠা এই বিশাল কেন্দ্রটি শুধু মানুষের বিনোদনের ক্ষেত্রই তৈরি করবে না, বরং সংস্কৃতিতে একটি অত্যন্ত লাভজনক ও আয়মুখী শিল্পে রূপান্তর করে লাখো তরুণের কর্মসংস্থান ও পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ক্রিয়েটিভ ইকোনমির অংশ হিসেবে সরকার তাৎক্ষণিকভাবে প্রায় ৮০০ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি এবং আবাসন খাতে কালো টাকা প্রতিরোধ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন মৌজার সরকারি রেট বা জমির নির্ধারিত মূল্য প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেক কম থাকে, যা বছরের পর বছর ধরে কালো টাকা তৈরি ও তা সাদা করার একটি আইনি ফাঁকফোকর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এজন্য সরকার পুরো দেশে একটি নিবিড় মৌজাভিত্তিক ডিজিটাল সার্ভে শুরু করতে যাচ্ছে, যেন মৌজার রেটকে জমির প্রকৃত মার্কেট প্রাইসের সমকক্ষ করা যায়, যা সম্পূর্ণ হলে দেশে কালো টাকা ও কর ফাঁকি দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্যাপাসিটি চার্জ বাবদ যে বকেয়া জমা পড়েছে সে বিষয়ে সরকার আইনি পদক্ষেপের কথা ভাবছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। অনুকূল মতামত পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দেশের বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ব্যবস্থা চালু করা হয়েছিল একটা সবুজ সংকেত হিসেবে, যেন বেসরকারি বিনিয়োগকারীরা সহজে ব্যাংক ঋণ পেতে পারেন। আগের চুক্তিগুলো ওই সরকার চুক্তি করার জন্য যেটা করেছিল, চুক্তিগুলো সব বিনিয়োগকারীর পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। আমি প্রথম দিনই ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম, চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা জানিয়েছেন, হঠাৎ করে ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দিলে তাদের অর্থায়নকারী ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করাও সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অপচয় হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ লাখ ডিজিটাল মিটার কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ২,৫০,০০০ মিটার দেশে আনা হলেও ৩ বছরের মাত্র ৬৫টি মিটার চালু করা সম্ভব হয়েছে। বাকি 2,50,000 মিটার সরবরাহ বন্ধ করার উদ্যোগ নেওয়ার পর দেখা যায় আগেই সরবরাহকারীর কাছে জাহাজীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন যদি এটাকে ক্যান্সেল করি, সে কোর্টে গেলে জিতে যাবে। তো এই পদ্ধতিতে দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। ডিপিডিসির আন্ডারগ্রাউন্ড ক্যাবল প্রকল্প নিয়েও সমালোচনা করেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, ২০৪০ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ৬৫টি সাবস্টেশন নির্মাণের কথা ছিল। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে মাত্র ৩৮টি সাবস্টেশন কাজ সম্পূর্ণ হয়েছে। অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বলেন, সরকার ধীরে ধীরে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস জোরদার করার পথে এগোচ্ছে। তিনি বলেন, সরকার অর্থনীতিতে সরকারি বিনিয়োগ তথা পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। অতীতে যেখানে সরকারি বিনিয়োগ জিডিপির ৮ থেকে ১০% মধ্যে ছিল, সেখানে তা বাড়িয়ে ১৩% উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তার মতে, সরকারি বিনিয়োগ বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে রাজস্ব আরও বাড়াবে। ব্যাংক ঋণ প্রসঙ্গে অর্থ সচিব জানান, চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১,১৮,০০০ কোটি টাকা। নতুন বাজেটে তা কমিয়ে ১,১২,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, সরকারের সামনে এখন
বিকল্প অর্থায়নের বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি সরকার 5,500 কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করেছে, যা ব্যাপক সাড়া পেয়েছে। এ বন্ডের বিপরীতে প্রায় 72,500 কোটি টাকার আবেদন জমা পড়েছে। এতে বোঝা যায় বাজারে বিকল্প বিনিয়োগ মাধ্যমের প্রতি আগ্রহ বাড়ছে। অর্থ সচিব বলেন, সরকার ঋণ নির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ইকুইটি ও বাজার ভিত্তিক অর্থায়নের দিকে যেতে চায়। এই লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড সহ বিভিন্ন ধরনের বন্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের পুঁজিবাজার ও আর্থিক বাজারকে আরো গভীর ও কার্যকর করার প্রচেষ্টা চলছে। বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে সমালোচনা হয়েছে, যদিও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এটাকে কালো টাকা সাদা করার সুযোগ বলে মানতে রাজি নন। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম। যারা জমি বিক্রি করেন যে টাকা পান, কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ তার টাকাটা কিন্তু হোয়াইট। তিনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকায়, রেজিস্ট্রেশন হয়েছে 1 কোটি টাকায়, বাকি 4 কোটি টাকা নিয়ে তিনি খুব বিপদগ্রস্ত থাকেন। সে কারণে আমরা গত বছরই একটা সুযোগ করেছিলাম যে তিনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারে যে তার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং তার যদি বায়নানামা থাকে, যদি প্রুভ করতে পারেন, তাহলে তিনি ওটার উপরে রেগুলার ট্যাক্স এবং 15% গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিয়ে এটা দেখাতে পারবেন। আব্দুর রহমান বলেন, এটা আমরা গতবারই করেছি। এটা ছিল সেলারের দিক থেকে। এবার বায়ারের জন্য এরকম একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে বায়াররাও ঝামেলায় পড়েন যে একটা ফ্ল্যাট তিনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হলো 3 কোটি টাকায়। আমাদের ট্যাক্সের লোকজন তাকে গিয়ে আবার চেঞ্জ করে যে আপনার আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনার এখন এটার উপর এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তাদের একটু রিলিফ দেওয়ার জন্য এবার বাজেটে নতুন বিষয়টি যুক্ত করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে রেগুলার ট্যাক্স প্লাস 15% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। তবে এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকে লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।